আজকে আমরা এমন একটা প্রশ্ন সমাধান করব যে প্রশ্নটা দেখতে পাচ্ছ কতগুলো মানে কতবার আসছে দেখতে পাচ্ছ কতবার। এই যে পাশে দেখো মাউস কার্সার যেখানে আমি দেখাচ্ছি কতবার আসছে বলো। 3 বার। 3 বার আসছে। তো দেখো ন্যাশনাল ইউনিভার্সিটির একটা বড় গুণ হচ্ছে এরা কিন্তু প্রশ্ন রিপিট করে। তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছ এরকম। এবং আমি দেখি যে মানে আমি প্রায় যতদিন ধরে দেখতেছি ন্যাশনাল ইউনিভার্সিটিকে সবসময় যেটা দেখে থাকি যে আসলে বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা সমাধান করি তাহলে আর কিছু আসলে লাগে না। ধরো হুবহু ওইটা আসে বা ধরো ওই রকম আসে, কিন্তু হুটহাট করে আবার ধরো নতুন অঙ্ক দিয়ে দেয়, এরকমও প্রবলেম হয় মাঝে মাঝে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে যেটা হয় সেটা হচ্ছে হুবহু ওইটাই দিয়ে দেয় অথবা ওই রকম দিয়ে দেয়। তো আজকে আমরা এই আহ, মানে সমাধানটা করব। ওকে, রেশিও অ্যানালাইসিস থেকে। তো এখানে করার জন্য আমাদের আগে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। দেখো, যে কোম্পানি হ্যাজ দ্য ফলোইং কারেন্ট অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, এখানে যা দেখতে পাচ্ছ এগুলো সবই কি হয় কারেন্ট অ্যাসেট অর কারেন্ট লায়াবিলিটিস। এখানে দেখো ইনভেন্টরি কি কারেন্ট অ্যাসেট, ক্যাশ কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল প্রিপেইড এক্সপেন্স কারেন্ট অ্যাসেট, অ্যাক্রুড স্যালারি কারেন্ট লায়াবিলিটিস। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি তো বললেন, বাট আমরা কিভাবে চিনবো? তাই না? এরকম একটা প্রশ্ন তো তোমরা করতেই পারো যে আমরা কিভাবে চিনবো যে কোনটা সম্পদ কোনটা দায়। তো দেখো, মূলত যে সম্পত্তিটা আমাদের সাধারণত 1 বছরের ভিতরেই মানে কাহিনী হয় সেগুলো হচ্ছে কি চলতি সম্পদ। আর যে দায়টার থাকে কি 1 বছর, মানে 1 বছরের ভিতরে আমাদের পরিশোধ করে দিতে হয়, সেগুলো হচ্ছে কি আমাদের চলতি দায়। এখন তোমরা আমার কথা রেকর্ড থাকবে, তোমরা পরবর্তীতে আমার কথা থেকে মুখস্থ করে নিবা আর কি, বা খাতায় লিখে নিবা। সেটা হচ্ছে দেখো আমি বাংলায় বলি, তোমরা ইংরেজিতে বুঝবাই। একটা হচ্ছে নগদ টাকা অর্থাৎ ক্যাশ, এটা আমাদের কি চলতি সম্পদ। তারপর ধরো ব্যাংক জমা অর্থাৎ ব্যাংক ব্যালেন্স, ব্যাংক চলতি সম্পদ। মজুত পণ্য ইনভেন্টরি, ইনভেন্টরি হ্যাঁ এটা চলতি সম্পদ। দেনাদার বা প্রাপ্য হিসাব অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কি চলতি সম্পদ। আমি যেগুলো বলতেছি এর বাইরে আসলে তোমাদের পরীক্ষাতে আসবে না। ওকে, তারপর দেখো খরচের অগ্রিম, হ্যাঁ প্রিপেইড এক্সপেন্স যেটাকে বলা হয়, যে কোনো ধরনের খরচের অগ্রিম আমাদের চলতি সম্পদ। আবার যদি আয়ের বকেয়া থাকে, খরচের অগ্রিম এবং আয়ের বকেয়া এগুলো কি আমাদের চলতি সম্পদ। কথা কি বুঝতে পারছো? তো মোটামুটি এই বিষয়গুলো কিন্তু আমাদের হর হামেশাই আসবে। আর আমরা যদি চলতি দায়ের কথা বলি, সেক্ষেত্রে চলতি দায় হচ্ছে ধরো পাওনাদার অ্যাকাউন্টস পেয়েবল, তারপর ব্যাংক জমাতিরিক্ত, ওকে অর্থাৎ ব্যাংক ওভারড্রাফট আমরা কি যেটা বলে থাকি, পাওনাদার ব্যাংক জমাতিরিক্ত, মানে পাওনাদার আর প্রদেয় হিসাব দুটো তো একই জিনিস, এটা তো তোমরা জানো। তারপর হলো তোমার কিভাবে কাজ করে? বুঝি নাই। মানে ব্যাংক ওভারড্রাফট মানে আসলে কি বোঝায়? ব্যাংক জমার অতিরিক্ত, ব্যাংক জমার অতিরিক্ত ওভারড্রাফট, এটাকে সংক্ষেপে কিন্তু ওডিউ বলা হয়, ওতে ওভার ডিতে ড্রাফট। মানে তুমি ব্যাংকে জমা রাখছো 10 টাকা, তুলছো হচ্ছে 15 টাকা, এই যে 5 টাকা এটা হচ্ছে তোমার কি ব্যাংক জমার অতিরিক্ত, এটা তোমার দায়। তো পাওনাদার ব্যাংক জমাতিরিক্ত, তারপরে খরচের বকেয়া, খরচের বকেয়া আয়ের অগ্রিম, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কি আমাদের ব্যাংক জমার অতিরিক্ত। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই অধ্যায়ে 10-এ 10 পাবো, এবং এই অধ্যায়ে 10-এ 10 পাওয়া কিন্তু একদম ইজি। এর জন্যই কিন্তু আমি সবার প্রথমে এটা শুরু করছি। তো দেখো এখানে আরেকটা লাইন বলছে, ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়ার টাকা 8 লাখ এন্ড পারচেজ ওয়ার টাকা 4,50,000। মানে কি এই বছরে বিক্রয় ছিল 8 লক্ষ টাকা আর ক্রয় ছিল কত 4,50,000। তারপর বলছে ডিটারমাইন দ্য ফলোইং রেশিওস, কারেন্ট রেশিও, এসিড টেস্ট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, গ্রস প্রফিট রেশিও। ওকে, তো সবার প্রথম আমরা কারেন্ট রেশিও করব।
আমরা কারেন্ট রেশিও করার সূত্রটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তবে বইয়ে যেভাবে লেখা আছে তোমরা প্লিজ এভাবে লিখবা না। হ্যাঁ, বইয়ে যেভাবে ভাগ চিহ্ন দেওয়া আছে তোমরা এভাবে লিখবা না, তোমরা এই যে এভাবে টান দিবা। ওরা জায়গা বাঁচানোর জন্য লিখছে, এখানে লিখবা কারেন্ট অ্যাসেট আর এখানে লিখবা কি কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ তোমরা ইয়ে করে করবা, ভাগ করে করবা। কথা কি বুঝছো? আচ্ছা, আমি আমার গ্রাফিক্স ট্যাবটা একটু বের করতেছি, তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় বুঝতে পারছো নাকি আমি দেখাই দিব? জি স্যার, বুঝছি। এটা কি দেখাই দিতে হবে নাকি বুঝতে পারছো বলো তো? দেখাই দিতে হবে না। আচ্ছা, দেখাই দিতে না হইলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো তো দেখো আমরা এভাবে করব। এখন দেখো আমাদেরকে সবার প্রথম কি করতে হবে, কারেন্ট অ্যাসেট কোনগুলো এগুলো বের করে নিতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেট ইকুয়াল আমি কি কি বলছি, ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর প্রিপেইড এক্সপেন্স। এই চারটার যোগফল কি আমাদের কারেন্ট অ্যাসেট। ব্যাংক ওভারড্রাফট ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লায়াবিলিটিস, আমি তো বললাম ব্যাংক জমাতিরিক্ত কারেন্ট লায়াবিলিটিস। হ্যাঁ, তাহলে এই চারটা কি আমাদের কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লায়াবিলিটিস কি কি, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড স্যালারি। এই তিনটা হচ্ছে কি আমাদের কারেন্ট লায়াবিলিটিস। তাহলে দেখো আমাদের এখন জাস্ট কি করতে হবে, এই যোগফলকে আমাদের কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। সো কারেন্ট রেশিও ইজ, এই দেখো 2,30,000 ডিভাইডেড 75,000, তাহলে 3.06 অনেকেই বলতে পারো যে ইস টু 1 কোথা থেকে আসলো। যখন দেখো কোন সূত্র শেষে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। যখন আমাদের কোন সূত্র শেষে যখন আমাদের কোন সূত্র শেষে ইয়ে থাকবে, গুণন 100 থাকবে, তখন আমাদেরকে লিখতে হবে হচ্ছে পার্সেন্ট, শেষে পার্সেন্ট দিতে হবে। যখন লেখা থাকবে টার্নওভার তখন শেষে টাইমস লিখতে হবে। আর গুণন 100 যদি না থাকে, টাইম যদি লেখা না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে শেষে ইস টু 1 দিতে হবে। আমার কথাটা কি বুঝছো? জি আচ্ছা, তারপর দেখো বি নাম্বার যেটা বলছে অ্যাসিড টেস্ট রেশিও, কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটিস। উপরে লিখবা কুইক অ্যাসেট আর নিচে লিখবা কুইক লায়াবিলিটিস। ওকে, কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটিস। এই অধ্যায়গুলো কিন্তু তোমরা করছো, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় কিন্তু এগুলো তোমরা করছো না? তোমাদের কিন্তু মনে থাকার কথা। ইন্টারমিডিয়েটে যাদের কমার্স ছিল, ম্যাক্সিমামই তো মনে হয় কমার্স ছিল। তো দেখো আমাদের কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটিস। এখন দেখো কুইক অ্যাসেট বের করার সূত্র কি, কুইক অ্যাসেট বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স। হ্যাঁ, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স। আমাদের কারেন্ট অ্যাসেট আমরা কত টাকা বের করছি, 2,30,000, তাই না? জি স্যার। আচ্ছা, আমাদের ইনভেন্টরি কত টাকা, 1,50,000 টাকা না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তারপর দেখো আমাদের প্রিপেইড এক্সপেন্স কত, 10,000। অনেকে এখন বলতে পারো যে ভাইয়া এখানে মাইনাস এখানেও কেন প্লাস। দেখো এখানে আমরা কি করছি, 1,50,000 সাথে 10,000 টাকা যোগ করছি, তাহলে কত, 1,60,000। তো দেখো 2,30,000 টাকা থেকে একবার 1,50,000 টাকা বাদ দিলা, আবার ধরো 10,000 টাকা বাদ দিলা, যে আনসার আসবে। আর 2,30,000 টাকা থেকে 1,60,000 টাকা বাদ দিলে কি একই আনসার কি আসবে। এখানকার বিষয়টা কি বুঝতে পারছো? এখানে কেন প্লাস লেখা হয়েছে, কারণ এই যে দেখো ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, মানে এই দুইটা যোগ করে এখান থেকে বাদ দিবা। আর অথবা তুমি এভাবে করতে পারো, 2,30,000 মাইনাস 50,000 মাইনাস 10,000, ওই আনসার কি আসবে, 70,000 টাকা আসবে। আমি কি কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপর দেখো আধুনিক নিয়মে কুইক লায়াবিলিটিস করার নিয়ম হচ্ছে হলো কুইক অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস, এটা হচ্ছে আধুনিক নিয়ম। আর কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটি যেটা, সেটা হচ্ছে কি সনাতন নিয়ম, এটা এখন আর চলে না। হ্যাঁ, বইয়ের ভিতরে দেখো দুইটাই দেখানো হয়েছে। তো তারপরে তোমাদের একটু শিখে রাখি, কুইক লায়াবিলিটিস বের করার নিয়ম হচ্ছে হলো কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। তো আমাদের কারেন্ট লায়াবিলিটিস কত ছিল,
৭৫,০০০ টাকা, আর ব্যাংক ওভারড্রাফট কত ১৫,০০০ টাকা। তো আমাদের এভাবে করলে অ্যান্সার আসবে কত 1.166 1.166:1। কিন্তু আমরা যদি কারেন্ট লায়াবিলিটিস দিয়ে করি তাহলে আমাদের কত আসবে 0.933:1। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কারো কি কোনো প্রশ্ন আছে বলো? স্যার এই যে ভাগটা করা হবে, ভাগের পরে যে পয়েন্টটা আসবে জাস্ট ওটা পরে ইস্টমান লিখে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, S21 লিখে দিলেই হবে। আমি কি কথা বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে বলতো? এরপরে বলছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। কি বলছে? ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করার সূত্র হলো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ইকুয়াল, দেখো 1 মিনিট, ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করার সূত্র কি? ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। এখন দেখো আমাদের আবার ওয়ার্কিং ক্যাপিটাল কি দেয়া আছে নাকি বের করতে হবে? বের করতে হবে। তোমরা ওই যে ইন্টারমিডিয়েটে কার্যকরী মূলধন বের করছো না? ইন্টারমিডিয়েটে কার্যকরী মূলধন বের করছো না, চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, ওইটাই হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল। তো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখো এই যে এই লাইনটাতে দেখো আমাদের কারেন্ট অ্যাসেট কত টাকা 2,30,000, আর কারেন্ট লায়াবিলিটিস কত 75,000। তাহলে আমরা কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে 1,55,000 ডিভাইডেড 75,000। অ্যান্সার কত আসলো 2.066:1। বুঝতে প্রবলেম আছে কোনো? প্রবলেম আছে না? তারপর আমাদের বলছে ইনভেন্টরি টার্নওভার রেশিও, মজুদ আবর্তন অনুপাত। ইন্টারমিডিয়েট করছো না মজুদ আবর্তন অনুপাত? জি স্যার। সেটাই হলো কি ইনভেন্টরি টার্নওভার রেশিও। তাহলে দেখো ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করার সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ ইনভেন্টরি। ওকে, তাহলে দেখো কস্ট অফ গুডস সোল্ড মানে কি বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, তো দেখো বলছে প্রশ্নে একটি মাত্র ইনভেন্টরি থাকায় এভারেজ ইনভেন্টরি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এভারেজ ইনভেন্টরি বের করার সূত্র আছে ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। মানে তোমরা যে ইন্টারেজে করছো প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ডিভাইডেড 2, তোমরা ইন্টারমিডিয়েটে কিন্তু এটা করে আসছো। এখন দেখো 2 দিয়ে আমরা তখনই ভাগ দিব যখন ইনভেন্টরি দুইটা থাকবে। এখানে কি আমাদের একটা ইনভেন্টরি দেওয়া নাকি দুইটা ইনভেন্টরি দেওয়া? একটা ইনভেন্টরি দেওয়া। তাহলে গড় বের করার জন্য কি আমাদের 2 দিয়ে ভাগ করার কোনো দরকার আছে? না। অনেকে কি করে ধরো প্রারম্ভিক মানে ওপেনিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি ধরো যেকোনো একটা লেখা আছে তারপরে 2 দিয়ে ভাগ করে। যদি গড় মানে কি যে যতগুলো জিনিস আছে তাকে ওই সংখ্যা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো এখানে ইনভেন্টরি যেহেতু একটা আছে তাহলে 2 দ্বারা কিন্তু ভাগ করার কোনো দরকার নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো এখানে দেখো কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়, এখানে দেখো আমাদের কোনো তথ্য দেয়া নাই বিক্রিত পণ্যের ব্যয় কোনো কিছু কি দেয়া আছে না। তো বিক্রিত পণ্যের ব্যয় যদি দেয়া না থাকে তাহলে যে পারচেজ কেই কস্ট অফ গুডস সোল্ড কি করতে হবে, ধরতে হবে। পারচেজ কেই কি করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ধরতে হবে। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত 45,000 না 4,50,000? 4,50,000। 4,50,000 আর এভারেজ ইনভেন্টরি 1,50,000। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত আসে 3 টাইমস। দেখো আমি একটা কথা বলছি, যেগুলোর সূত্রে লেখা থাকবে টার্নওভার সেগুলো শেষে কি লিখতে হবে,
টাইম লিখতে হবে টাইমস যেগুলোর সূত্রে গুণন 100 থাকবে সেগুলো কি লিখতে হবে? পার্সেন্ট লিখতে হবে। আর যেগুলো কিছুই থাকবে না সেগুলো *1 দিতে হবে। ওকে, জি স্যার আচ্ছা। তারপর দেখো বলছে যার ওখান থেকে শব্দ আসতেছে সে কাইন্ডলি অফ করে দাও। ইনভেন্টরি গেল। ই নাম্বার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও রেশিও ওই যে আমরা করছি না যে দেনাদার আবর্তন অনুপাত, ওইটাই। তো দেখো বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও ইকুয়াল ক্রেডিট সেল ডিভাইডেড এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের ক্রেডিট সেল হচ্ছে কত? বাকিতে বিক্রয়। ক্রেডিট সেল বলতে কি বোঝায়? বাকিতে বিক্রয়। তাহলে দেখো এখানে কিন্তু কত টাকা বাকিতে কত টাকা নগদে এই ব্যাপারে কোনো কিছু বলা আছে হ্যাঁ না? যেহেতু কোনো কিছু বলা নাই যে কত টাকা নগদে কত টাকা বাকিতে, তাহলে আমাদের কি পুরো টাকাটাই কি করতে হবে? বাকিতে ধরে নিতে হবে। বুঝছো? জি স্যার যদি এখানে বলা হতো যে 50% ক্রেডিট সেলস, তাহলে আমাদের ক্রেডিট সেলস কত হতো? 4 লাখ, তাই না? মানে চুপ করে মানে তোমরা কি বুঝতেছো না? না বুঝলে বলো। যদি এখানে বলা থাকতো যে ক্রেডিট সেলস 50%, পাশে যদি লেখা থাকতো, তাহলে 8 লক্ষ টাকার 50% কত? 4 লক্ষ টাকা। তখন কিন্তু আমরা ক্রেডিট সেলস কত ধরতাম? 4 লক্ষ। কিন্তু এখানে দেখো কোনো কিছু বলা নাই যে কত টাকা নগদে কত টাকা বাকিতে, এই ব্যাপারে কোনো তথ্য দেয়া নাই। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে পুরো টাকাটাই বাকিতে। ওকে, আচ্ছা। আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে কি আমাদের দুইটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে? ওপেনিং ক্লোজিং দুইটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে না? তাহলে এটাকে আমাদের কি করতে হবে? আমাদের দুইটা থাকলে আমরা দুইটা যোগ করে 2 দ্বারা কি করতাম? ভাগ করতাম। কিন্তু যেহেতু এখানে একটাই আছে, তাহলে 2 দ্বারা ভাগ করার কোনো দরকার নাই। তাহলে আমরা ওইটাকেই ধরবো। তাহলে দেখো ক্রেডিট সেলস 8 লক্ষ টাকা, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত? 50,000। তাহলে আমরা যদি ভাগ করি ডিভাইড করি তাহলে কত আসবে? 16 টাইমস। ওকে, লেখা আছে পোস্টে একটি মাত্র অ্যাকাউন্ট রিসিভেবল থাকা, এটি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ধরে নেওয়া হলো সকল বিক্রয় বাকিতে সংগঠিত হয়েছে। ওকে, ধরে নেওয়া হলো সকল বিক্রয় বাকিতে সংগঠিত হয়েছে। এটা জাস্ট বোঝানোর জন্য লেখছি আমরা। হ্যাঁ, আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, এই বইটার কো রাইটার কিন্তু আমি। আল্লাহ তাআলা আমাকে খুব অল্প বয়সে অনার্সের বইয়ের সাথে যুক্ত থাকার তৌফিক দান করছেন। আমরা প্রত্যেকটা প্রশ্নে, হ্যাঁ, তোমরা যে বইগুলো কিনছো, হয়তো আগে কিনছো, সেই বইগুলোতে কিন্তু মনে হয় বাকি বাংলাতে কিন্তু এভাবে মেবি দেয়া থাকে না। আমরা তোমাদের প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছি শুরুতেই যে বাংলাটা প্রবলেম হয়, এর কারণে কিন্তু আমরা বাংলা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তারপর দেখো অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, এটার সূত্র কি? ক্রেডিট পারচেজ ডিভাইডেড এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের ক্রেডিট পারচেজ কত, ক্যাশ পারচেজ কত, এরকম কিছু কি বলা আছে? না। তাহলে 4,50,000 টাকা যে আমাদের পারচেজ আছে, তাহলে পুরো টাকাটাই কি? ক্রেডিট পারচেজ। তাহলে 4,50,000 ডিভাইডেড 40,000, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল, যে অ্যাকাউন্টস পেয়েবল একটাই আছে 40,000 টাকা, তাহলে 2 দ্বারা ভাগ করার কোনো দরকার নাই। তাহলে আমরা ভাগ করে দিলাম, তাহলে কত আসলো? 11.2525 টাইমস। ওকে, লাস্ট ওয়ান, গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও বিক্রয় করার সূত্র গ্রস প্রফিট ডিভাইডেড নেট সেলস ইনটু 100। গ্রস প্রফিট বের করার সূত্র কি? নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড কি করতে হবে? আমাদের নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট লাভ বের হয়। গ্রস প্রফিটের বাংলা কিন্তু মোট লাভ। গ্রস প্রফিটের বাংলা কি? মোট লাভ। তাহলে নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমাদের নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, তাহলে কস্ট অফ নেট সেলস কত টাকা? 8 লক্ষ টাকা। আর এখানে কস্ট অফ গুডস সোল্ড আমরা পারচেজ কে ধরে নিছি, তাহলে আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব।
আর নিট সেলস তো তাহলে কত হলো 3,50,000 ডিভাইডেড 8 লক্ষ গুণন 100 কত 43 43.75%। 7.5%. বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। Yes, sir. আচ্ছা, তো তোমরা এতক্ষণ ইউটিউবে যারা ভিডিওটা দেখলা তারাও নিশ্চয়ই বুঝতে পারছো। আর তোমরা যদি সরাসরি আমার কাছে এখানে কোর্সে ভর্তি হতে চাও পুরো বইয়ের ওপরে, সেক্ষেত্রে আমার নাম্বার 01 অফিসিয়াল নাম্বার, এটা পার্সোনাল না, 01714421439, এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, কাইন্ডলি কেউ কল দিবা না যদি ভর্তি হতে চাও। আর কারো কোনো প্রয়োজন থাকলে আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করবা। সরাসরি মানে কল দিয়ে দিলে একটা মানে প্রবলেম হয়। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা বা ইমোতে মেসেজ দিবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি ফোনটা আমার কাছে ওই মুহূর্তে থাকে। সবসময় আমার কাছে থাকে না, হ্যাঁ। তো আমার কাছে থাকলে আমি রিপ্লাই দিব, বা যেই থাকুক তোমাকে রিপ্লাই দিবে যার কাছেই ফোনটা থাকুক। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।